তুমি তুমি এখানে? ওই টুইটি ঘুম থেকে উঠে তোমাকে দেখতে না পেয়ে কাঁদছিল, তাই। আমি এক্ষুনি যাচ্ছি। না, আপনি সিদ্ধার্থ? আমি দীপ। আমি যাচ্ছি। টুইটি একা আছে? না, টুইটি একা একা নেই, অশ্মি আছে ওর সঙ্গে। অশ্মি? মিস্টার চ্যাটার্জি, মানে অশ্মি কোনোভাবে কি জানে দিদিভাই এখানে এসেছে? উজ্জ্বল, অশ্মি যদি কোনোভাবে জেনে যায় যে দাদাভাই এখানে এসেছে, তাহলে তো শীর্ষাও সেটা জানতে পারবে। আর তুমি তো জানো যে অশ্মি এখন শীর্ষার কথা ছাড়া কোনো কাজে করে না। তাহলে কিছু তো একটা করতে হবে আমাদের। আর এই ভদ্রমহিলা যদি জানতে পারে তাহলে তো ব্রহুর ক্ষতি করবে। হ্যাঁ, বেটার হবে আমি অশ্মির সাথে কথা বলে ব্যাপারটা একটু সামলাবার চেষ্টা করি। দাঁড়া। না, অশ্মি তেমন কিছু জানে না, মানে টুইটি কাঁদছিল, তাই আমি বলেছি যে আমি দেখছি পরমা কোথায় আছে। না মিস্টার চ্যাটার্জি, এত বড় রিস্ক নেওয়ার কোনো দরকার নেই। আমি বরং এই পুরো বিষয়টা আপনাকে আমি পরে সবটা বুঝিয়ে বলছি। না, দীপ যখন সবটা শুনিয়ে নিয়েছে তখন ওর সবটা জানা দরকার। দিদিভাই, কেন এরকম করছো? কেন বুঝতে চাইছো না? এখন থাক না এই ব্যাপারটা একটু অব্দি। আচ্ছা ঠিক আছে, আমরা কাল বাইরে কোথাও দেখা করে এই ব্যাপারটা। কে জানে, এরকম তো হতে পারে যে কাল হঠাৎ করে আমার কিছু একটা হয়ে গেল। দিদিভাই, তোরা আমাকে আর খুঁজে পেলি না। দিদিভাই, তখন এই কথাগুলো তো না বলাই রয়ে যাবে, তাই না? মন, এসব কি বলছো তুমি? তুমি এই কথাটা শুনে চমকে উঠছো। আর দিনের পর দিন তুমি বেঁচে থাকা সত্ত্বেও তুমি নেই ভেবে আমি বৈধ। বৌমনি যেটা হয়ে গেছে সেটা তো আমরা পাল্টাতে পারবো না। রাতের যেটা হতে পারে সেটা নিয়ে প্লিজ ভাবেন, ওদের ফিউচারটাকে একটু বেটার করার চেষ্টা করি আমরা। আমি আমার ভবিষ্যৎ জানি বুঝি। যেই অবস্থায় আমি দাঁড়িয়েছি সেই অবস্থায় আমার নিজের জীবন শেষ করে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। মন, পরমা, তুমি কেন এই কথা বলছো? টুইটি খুব ছোট বয়সে তার মাকে হারিয়েছে। তুমি আবার সেই যন্ত্রণা তুমি ওকে দিতে চাও? আমি তাহলে কি করবো তুমি বলে দাও দি। যে মানুষটা আমার সামনে দাঁড়িয়ে আছে, যাকে আমি মন প্রাণ দিয়ে সারা জীবন ভালোবেসেছি, আজও চোখ বুঝলে আমি তাকেই দেখতে পাই। তার স্মৃতিগুলো আঁকড়ে আমি এতগুলো দিন বেঁচেছিলাম। আমি সেই মানুষটাকে কি করে অস্বীকার করবো? তাকে অস্বীকার করা মানে আমার মরে যাওয়া। তাহলে আমার কি হবে? টুইটির কি হবে? আমরা কি নিয়ে বাঁচব? পূজার প্রতি আমার ভালোবাসায় কোনো খাত নেই, কিন্তু আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে আমারই অজান্তে কখন পূজা আর পরমা এক হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। এ তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেললে ঠাকুর? মিস্টার চ্যাটার্জি, আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আপনি একবার দিদিভাইয়ের জায়গায় নিজেকে রেখে দেখুন। হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, আসলে দেখুন, বৌমনি মুখে যাই বলুক, বৌমনির সম্পূর্ণ জগৎটা ব্রোকে নিয়ে। বৌমনি যখন জানতে পেরেছিল যে ব্রো পৃথিবীতে আর নেই, আমরা বুঝতে পারছিলাম না যে বৌমনিকে আমরা ফিরে পাবো কিনা, বৌমনিকে বাঁচাতে পারবো কিনা। সেই সময়টা আমরা কিভাবে কাটিয়েছি সেটা শুধু আমরাই জানি। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস ছিল দাদা ভাইয়ের কিচ্ছু হতে পারে না। আমি জানতাম দিদি ভাইয়ের ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। আর তাই তো দিদি ভাই আজ রাধা মাধব দাদা ভাইকে আবার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছে। পরমার ব্যাপারটা
আমি ফিল করতে পারছি, কারণ কারণ এরকম দিন আমিও দেখেছি। পূজা চলে যাওয়ার পর একটা তো অতটুকু ছোট মেয়েকে নিয়ে আমি তাই তাই পরমার কষ্টটা বোধহয় আমার থেকে আর বেশি কেউ বুঝতে পারবে না। মিস্টার চ্যাটার্জি, আমি জানতাম যে আপনি এই সিচুয়েশন থেকে ফিল করতে পারবেন, কারণ আমি তো স্বার্থপর নই। আর তাই বলছি যে যে পরমা যদি সিদ্ধার্থর কাছে ফিরে যেতে চায়, তাহলে আমি আমি বাধা দেওয়ার কি? তবে তবে একটা কথা, যে পরমা যেন ওর জীবন যুদ্ধে হেরে না যায়। এখন আর তা হয় না দীপবাবু। এখন আপনিও স্বামী, ওর উপর সম্পূর্ণ অধিকার আপনার। তাই তো আমি চাইনি আমি বেঁচে আছি সেটাও জানুক। সেই কারণেই আমি উজ্জ্বল রাশিকে দিব্যি দিয়েছিলাম, যাতে আমার বেঁচে থাকার কথা পরমা জানতে না পারে। আজ আমার ওর সঙ্গে দেখা ওটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কেন বলছো দাদা ভাই? এটা রাধা মাধবের আশীর্বাদ। বৌমনিকে তোমার ব্যাপারে না বলতে পেরে আমাদের কি অবস্থা হয়েছিল তুমি জানো ব্রো? আমরা সবসময় চাইছিলাম যাতে তোমার আর বৌমনির যেভাবে হোক দেখা হয়ে যায় একবার। দাদা ভাই, আজ রাধা মাধবী তোমাদের মিল করিয়ে দিয়েছে। এটা তো খুব আনন্দের কথা। এতে কোনো আনন্দ নেই রাশি, বরং আমার মনে হচ্ছে আমার ফিরে আসাটা অন্যায় আছে, ভুল হয়েছে। আমার মনে হচ্ছে সেদিনই যদি আমার আমি জানি পরমা, তুমি আজও সিদ্ধার্থকে কি প্রচন্ড ভালোবাসো। আমায় তোমাদের দুজনকে মিলিয়ে দিতেই হবে। এসব কি বাজে কথা বলছো তুমি ব্রো? আমি না ফিরে এলে কোনো কমপ্লিকেশনই হতো না। আমার মন পরমা ওর মতন করে ভালো করে বাঁচতে পারত না, পরমা ভালো করে বাঁচত না, কারণ কারণ আমি ওর চোখে সবসময় সবসময় আপনার জন্য অপেক্ষা দেখেছি। রাত দিন ও শুধু আপনাকেই ভালোবেসেছে। দীপবাবু, এখন যে সবকিছু পাল্টে গেছে, এখন আমি যদি ওকে আমার কাছে ফিরিয়ে নিই, তাহলে আপনার প্রতি অবিচার করা হবে, আপনার ওই ছোট্ট মেয়েটার প্রতি অন্যায় হবে। দীপবাবু, আমি এতটা স্বার্থপর নই। তুমি পারবে তো দিদি ভাইকে ভুলে যেতে? বড্ড দেরি হয়ে গেছে রাশি। সময় থাকতে আমি কিচ্ছু বুঝতে পারিনি। ও যে আমায় কতটা ভালোবাসে আমার কাছে তার কোনো মূল্যই ছিল না। মূল্যটা বুঝতে পারলাম যখন আমি ওর থেকে অনেকটা দূরে, অনেকটা, যখন আমি শীর্ষের হাতে বন্দী। দিনের পর দিন তখন আমি প্রথম বুঝলাম ওর ভালোবাসার কথা।
আমি আমি আমার মনকে খুব মিস করতাম। মন, তুই তুই শীর্ষের কাছে বন্দি ছিলি? হ্যাঁ দিদি ভাই, এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো তুমি কিচ্ছু জানো না। বৌমনি, তুমি পুরো বিষয়টা না জেনেই ব্রোকে ভুল বুঝছিলে। দেখো, এটা নয় যে ব্রো তোমার কাছে ইচ্ছে করে আসছিল না। আসল কথাটা হচ্ছে যে ব্রোয়ের কাছে কোনো উপায় ছিল না তোমার কাছে ফিরে আসার। আর কি কি জানি না আমি, আর কি কি জানি না, প্লিজ আমাকে বলে, আর কিছু লুকোস না। বলছি দিদি ভাই, আজ তোমাকে সব বল। দাদা ভাই কোথা থেকে কিভাবে এখানে এলো, আমাদের সাথে দেখা হলো, সবটা। আমি আসি দাদা ভাই, এত কিছু হয়ে গেছে আর তোরা আমাকে কিচ্ছু জানাসনি? কি করে? বৌমনি, তুমি তো আমাদেরকে মানে বোঝাবার সুযোগই দাওনি। আমরা তো চেষ্টা করছিলাম, তুমি তো শুনছিলেই না আমাদের কথা। এত কিছুর পরেও আমি ফিরে এসেছিলাম শুধুমাত্র তোমার ভালোবাসার টানে। কষ্ট পেও না পরমা, আমি তোমার উপর কোনো দাবি রাখবো না। আমাদের সম্পর্কটা আসলে কি সেটা তো আমি জানি। দীপবাবু, একটা সময় ছিল যখন আমার মন শুধু আমার ছিল, কিন্তু তখন ওকে আমি কিছু দিতে পারিনি। আর আজকে যখন আমি ওকে সব কিছু দিতে পারি, দিতে চাই, তখন দেখলাম যে আমার মন আর আমার নেই। অবশ্য সেজন্য আমার কোনো দুঃখ নেই, কারণ আজকে আপনি আছেন ওর সঙ্গে। আর আমি জানি আমি যা যা ওকে দিতে পারিনি, আপনি সব কিছুই দেবেন ওকে। ও আপনার সঙ্গে ভালো থাকবে। দাদা ভাই, তুমি শুধুমাত্র নিজের দিকটাই দেখলে, একবারও দিদি ভাইয়ের কথা ভাবলে না। যদি ভাবতে তাহলে এই কথাগুলো কখনো বলতে পারতে। আমি যখন প্রথম পরমাকে দেখলাম, মনে হলো এ তোমার পূজা। হ্যাঁ, অবিকল এক মুখ, এক চেহারা, কিন্তু তখন ও তুজোকে হারিয়ে ও পাগলের মতো অবস্থা। তুমি তো আমাদের মা। তারপর যখন ওর স্মৃতি ফিরে এলো, ওর নিজের মানুষদের কাছে ফিরতে চাই। আমি শুধু আমার বাড়ির লোকজনের কাছে যেতে চাই, আমি কলকাতায় যেতে চাই। কিন্তু কার কাছে ফেরাবো? আমি জানবো কি করে যে তারা কোথায়? তারপর আমার মা মরা মেয়েটা ওকে মা বলে মেনে নিল। আর দেখলাম যে ও টুইটিকে মায়ের মতো আগলে রাখতে শুরু করলো। তাই হয়তো একটু স্বার্থপর হয়ে গিয়েছিলাম, একটু। তাই ওকে আর ফিরিয়ে দিতে মন চায়নি। রাগ করে হস্টেলে চলে গেছিলাম, ভেবেছিলাম কোনোদিন আর ফিরবো না। কিন্তু যখন খবর পেলাম টুইটি অসুস্থ, তখন আর নিজেকে আটকে রাখতে পারলাম না। মনে হলো তোজোকে আমি হারিয়েছি, তোজোকে বাঁচাতে পারিনি। যদি টুইটিকে পারি। তাই আমার মেয়েটাকে বাঁচাতে আমরা ওই বিয়ের নাটকটা করলাম। নাটক? হ্যাঁ, নাটক। দীপ আর আমার বিয়েটা নাটক ছাড়া আর কিচ্ছু না। তোমাকে আমি ভালোবেসেছি পরমা, এটা যতটা সত্যি, আমাদের বিয়েটা ততটা সত্যি কোনোদিনই হবে না। যদিও কখনো তোমাকে আমি বলতে পারিনি যে আমি তোমাকে কতটা, আর হয়তো কখনো বলাও হবে না। রাশি, এসব কি শুনছি? হ্যাঁ, আমি কিচ্ছু বুঝতে পারছি না, সবকিছু গুলিয়ে যাচ্ছে আমার। একদম ঠিক কথা বলছে দাদা ভাই।
বিয়েটা পুরোটাই নাটক। আসলে টুইটিকে সুস্থ করার জন্য ওদেরকে এই নাটকটা করতে হয়েছিল। আসলে ওদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক নেই দাদা ভাই। দিদি ভাই তো শুধু শুধু তোমাকেই ভালোবাসে। আমাদের সাথে দিদি ভাইয়ের প্রথম দেখা হওয়ার পর আমাদেরও ঠিক একই ভুল হয়েছিল। তখন মিস্টার চ্যাটার্জি আর দিদি ভাই টুইটিকে নিয়ে বোম্বে যাচ্ছিল ট্রিটমেন্টের জন্য। ও যে আমার দেওর সিদ্ধার্থর ভাই রাশি, আমার বোনের মতে নয়, আমার বোন আমার সব। তুই কেন বলিস না সিদ্ধার্থ এসেছিল? কি করে বলতাম দিদি ভাই, ওইটুকু একটা বাচ্চা। আমার তখন শুধুমাত্র একটা কথাই মনে হয়েছিল, টুইটির সুস্থ হওয়াটা বেশি জরুরি। আর বিশ্বাস করো, আমি তো জানতামই না যে দাদা ভাই নিজে এসে তোমাদের দেখেছে। তুমি জানতামই না। কে ডাকছে? কে? তার মানে সেদিন ওটা তুমিই ছিলে? এই তুমি আমায় চিনেছিলে সিদ্ধার্থ? কি করে ভেবে নিলে তুমি নেই জেনে আমি তোমাকে এত সহজে ভুলে যাব? মন, আমি এতই যখন অবিশ্বাস, তখন বিয়ের দিন আমার সামনে এসে দাঁড়ালে না কেন? কেন কিছু জানতে চাইলে না? সবটা তো পরিষ্কার হয়ে যেত তখনই। দিদি ভাই দেখো, যাই হয়ে থাকুক না কেন, শেষ পর্যন্ত তো সব ভুল বোঝাবুঝি মিটে গেছে, তাই না? তাহলে এখন কেন নিজেদের মধ্যে শুধু শুধু মান অভিমান বাড়াচ্ছ? স্বয়ং রাধা মাধবও চান যে তোমাদের মিল হোক। না রাশি, রাধা মাধব বোধহয় তা চান না। তাই তো বারবার আমাকে আর ওকে দূরে দূরে সরিয়ে দিচ্ছে। আপনার এই ধারণাটা ভুল। আপনি যদি চান তাহলে সবকিছু আবার আগের মতোই ঠিক হয়ে যেতে পারে। না দীপবাবু, আমি চাইলেও তা হবে না। অনেক কিছু বদলে গেছে দীপবাবু। আপনার মেয়ে টুইটি আজ পরমাকে তার মা হিসেবে আঁকড়ে ধরেছে। আমি তাকে কিভাবে আঘাত দিই? পরমা, তুমি টুইটির কাছে যাও। আমি কি করব, কোথায় যাব, সেটা তোমরা কি করে ঠিক করে নিলে? একবার আমার কাছে জানতে চেয়েছো আমি কি চাই? দিদি ভাই, তুমি যা চাও তাই হবে, শুধু দাদা ভাইকে ফিরিয়ে দিও না। তখন থেকে আমার জীবনের সম্পর্কে কথা বলে যাচ্ছে, অথচ ওরা জানেই না যে আমার জীবনের ওপর ওদের কারোর কোনো অধিকার নেই। তো আমি তো কোনোদিন তোমার উপর কোনো অধিকার ফলাতে চাইনি। তুমি আমার জন্য যা করেছো, আমার মেয়ের জন্য যা করেছো, তা আমাকে মহান বানিও না দীপ, প্লিজ। আমি তোমাদের মতো না, তো মহান নই। তোমাদের মতো কথায় কথায় স্যাক্রিফাইস করতে পারি। বৌমনি, এসব কথা তো আমরা পরেও ডিসকাস করতে পারি। ডিসকাস করার আর কিছু নেই গুটি। আমি আমার ডিসিশন নিয়ে নিয়েছি, বৌমনি। আর সেটা জানানোর কাউকে আমি কোনো প্রয়োজন মনে করি না। শুধু একটা কথা তোমরা দুজনেই জেনে রেখো, তোমাদের কারোর কোনো প্রয়োজন আমার নেই। তোমাদের কাউকে আমি চাই, কাউকে চাই না আমি, কাউকে না। দিদি ভাই, মন,